প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়। এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই। আমি শুধু মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে, একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে, সে তারও প্রেমে পড়তে পারে, তাই না? সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা, সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে। ব্যাপারটা কিন্তু সেরকম না, তাই না? ধরো যেমন আমাদের প্রফেট, তার সঙ্গে আল্লাহর যে প্রেম, এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? এটা ডিফাইন করা সম্ভব না। ইউ হ্যাভ টু ফিল ইট ইন ইউর হার্ট। প্রেম হচ্ছে এরকম। আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি। অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে হার্টে ব্যথা করে, অনেকের পেটে ব্যথা করে, অনেকের মাথায়ও ব্যথা করে। তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন? সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে, এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোধহয় পৃথিবীতে নাই। তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা একটু আপনার কাছ থেকে শুনি। এটা তোমার সুরসুরি জাতীয় একটা জিনিস, এটা আসলে বোঝানো সম্ভব না। তুমি হয়তো কাউকে ভালোবাসো বা কারো প্রেমে পড়েছো, তুমি তোমারটা তোমার মতো করে বুঝবে, আমি আমারটা আমার মতো করে বুঝবো। আচ্ছা, আপনার ওই যে ক্যামেরাম্যান যে আছে এখানে, কি নাম তোমার? হ্যাঁ, ছোটন। ছোটন। ছোটন ওর প্রেমের অনুভূতি কি এটা ও বুঝবে, ওটা তো আমি বুঝবো না। আমি যখন বালক ছিলাম তখন প্রেম বলতে যেটা বুঝতাম, পরিণত বয়সে এসে আমি দেখলাম প্রেম আসলে অন্যরকম। পার্থক্যটা কি? পার্থক্যটা অনেক অনেক অনেক। আমাদের ধরো যেমন প্রথম প্রেমের যে অনুভূতি, সেটা হচ্ছে যে বই পড়ে, শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা ধারণা মাথায় ছিল। ওইটা আসলে প্রেমের অনুভূতি না। প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম, একেবারেই। এটা এক একজনের কাছে এক এক রকম, এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। প্রথম প্রেমের কথা বলছেন, সেটা বইয়ের কথা বললেন, কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট। কত বয়স? বয়স কত হবে তখন? এই ধরো 14-15। তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের, যার বয়স ধরো আমার চেয়ে 20 বছর বেশি। ওইটা আমার প্রথম প্রেমে পড়া। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেনও। তা আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি কেন লেখেন না? আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না, তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি। আমি মিথ্যে পছন্দ করি না। আচ্ছা,
মিথ্যে কথা যে বলি না এটা বললে পাপ হবে, মিথ্যে মাঝে মাঝে বলতে হয়। এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না, সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে, আমাকে বলতে হয় চমৎকার। এটা মিথ্যাচার না, এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পুণ্য আছে, সেই পুণ্যটা তুমি অর্জন করলা। আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি? সেটা তো আমি বলতে পারবো না, সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে। আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে? আমারও যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা। কেমন? একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন। আমি বললাম তোমার বয়স কত? ও বললো আমার বয়স 22। আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সী, টেলিফোন রাখো। এখনো প্রচুর ফোন আসে এবং আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না, মেয়েরা বলতে পারবে, কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে, আপনার পর্যন্ত যারা পৌঁছেছে, তারা তাদের এক্সপ্রেশনস গুলো কিরকম ছিল আপনার কাছে? আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন ও আপনি সেই। তো আমি তো বুঝি না আপনি সেই মানে। তো আমি বললাম আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। I was so amused. সে বললে কি হতো আমি জানি না। আচ্ছা, আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি, এরকম কখনো ঘটেছে? না, আমি জানি না আসলে। কেউ কেউ হয়তো অপছন্দ করে, আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায়, আমি বুঝি না। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। আপনি অভিনেতা হতে চেয়েছিলেন, অনেকেই অভিনেতা হতে চায়, কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রকাশ করা, প্রমাণ করার সুযোগ হয় না। আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে? যে কাজটা করি সেটা পছন্দ করি এবং যে কাজটা করি নিষ্ঠার সাথে করি, সততার সঙ্গে করি। সে কারণেই বোধহয় আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। ঢাকা থিয়েটারের সাথে, মঞ্চের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে? সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে 1977 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন নাট্য সম্পাদক। তখন আন্তঃহল একটা নাট্য প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম। তো ওখানে জাজ হিসেবে গিয়েছিলেন আমাদের ঢাকা থিয়েটারের প্রধান পুরুষ জনাব নাসিরউদ্দিন ইউসুফ। উনি আমার লেখা, আমার ডিরেকশন এবং আমি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলাম। ওটা দেখে নাটক শেষ হওয়ার পরে বললেন যে আমাদের ঢাকায় একটা দল আছে, দলটার নাম ঢাকা থিয়েটার, আপনি যদি জয়েন করেন আপনার ভালো লাগবে। তারপরে সেলিম ভাইকে বললাম, সেলিম আলদিন, সেলিম ভাই আমাকে নিয়ে গেল। ওইভাবে ঢাকা থিয়েটারে আসা। সেটা কোন সাল? সেটা 77 সাল। সেই সময় ঢাকা থিয়েটার, বর্তমানের ঢাকা থিয়েটার, দুটোর মধ্যে যদি একটু তুলনা করতে এখন বলি। আমরা যখন ছিলাম একসঙ্গে, এতগুলো একঝাক তরুণ মেধাবী অভিনেতা, তাদের সঙ্গে আমি কাজ করেছি, সেটা ছিল ঢাকা থিয়েটারের স্বর্ণযুগ। এখন আমি থিয়েটার ওইভাবে দেখি না, মাঝে মধ্যে যাই,
ওই গেলে একটা সমস্যা হয় যে সবাই এসে মানে সবাই এসে এমন ভাবে বিরক্ত বলবো না, এমন ভাবে ধরে আমাকে যে আবার একটু অভিনয় করেন মঞ্চে, আমরা দেখতে চাই। অনেকেই বলে যে আমরা আপনার মঞ্চের অভিনয় দেখি নাই, দেখতে চাই। তখন খুব বিব্রত হই, কারণ আমি জানি আমি মঞ্চে আর কোনোদিন কাজ করব না। কারণ মঞ্চে কাজ করার জন্য যেই ধরনের প্রাণ শক্তি লাগে সেটা হয়তো আমার আছে, কিন্তু আরেকটু বেশি থাকলে হয়তো করতাম। সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয়? কিভাবে নিজেকে তৈরি করতে পারে? দেখো, ওই গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে, দেহপট শনে নট সকলই হারায়। কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে, একটা সুস্থ কণ্ঠস্বর লাগে। এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো, কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জায়গাটা ওই আমি বোধহয় হারিয়ে ফেলেছি। আমার মনে আছে কেরামত মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় 40 মিনিটসের, মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া। এবং তখন তো মহিলা সমিতিতে তোমার ছিল না, এই এয়ার কন্ডিশনার ছিল না, প্রচুর ঘাম হতো, এবং আমার 1 থেকে 1.5 পাউন্ড ওজন কমে যেত প্রত্যেকটা শোতে, এত পরিশ্রম। মঞ্চে কাজ করার সময়, সেই সময়টা, যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের, সেই মুহূর্তে, সেই সময়ে টেলিভিশন এবং মঞ্চে কাজ করার একটা কম্পিটিশনের একটা বিষয় চলে এসেছিল। আপনার সাথে যারা কাজ করছিলেন মঞ্চে, আপনার থেকে কম শক্তিশালী যারা অভিনেতা, তারা টেলিভিশনে গিয়ে অনেক আলোচিত হয়ে উঠছেন। তো এটা কখনো আপনার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে? না, কখনোই না। দেখো, আমি লোভী মানুষ না। I am not a greedy person. I am a very simple person. আমার জীবনযাপন তুমি যদি দেখো, তুমি খুবই অবাক হবে। অনেকের ধারণা ফরিদি ভাই উশৃঙ্খল, বিশৃঙ্খল জীবনযাপন করেন, আসলেই না। আমি অত্যন্ত সুশৃঙ্খল। মানুষের অনেক ভুল ধারণা আছে, মানুষ ভেবে নেয়, তো মানুষের ভাবনার জায়গায় তো আমার কোনো হাত নাই। ওকে, তোমার ভাবনা তুমি ভাবো, আমার কাজ আমি করে যাই। যদি আজকের এই ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। প্লিজ সাবস্ক্রাইব এক্সপ্লোর মোটিভেশন।